রাতের নিস্তব্ধতা ছিল অশুভ। ঘড়ির কাঁটা 2টা পেরিয়েছে সবে। শহর ঘুমিয়ে স্বপ্নে বিভোর। রাস্তার দুপাশে হলুদ বাতিগুলো জ্বলছে নিঃসঙ্গ প্রহরীর মতো, ছায়া আর আলোর খেলায় মগ্ন। হঠাৎ সেই শান্তির চাদর ছিঁড়ে ফেলে একটা আর্তচিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল। বাঁচাও, কেউ নেই, আমার মেয়েটাকে বাঁচাও। চিৎকারের উৎস শহরের সবচেয়ে বড় ওষুধের দোকান রহমান ফার্মাসিউটিক্যালসের সামনে। একজন মধ্যবয়সী মহিলা রাস্তায় হাঁটু গেড়ে বসে আছেন, বুক চাপড়াচ্ছেন উন্মাদের মতো। কোলে শুয়ে আছে একটা 8 বছরের মেয়ে। মুখ মোমের মতো ফ্যাকাশে, ঠোঁট নীল, চোখ দুটো বন্ধ। শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না বোঝাই যাচ্ছে না। দোকানের কাঁচের দরজা খুলল। বেরিয়ে এলেন আব্দুল করিম সাহেব। 50 ঊর্ধ্ব, মোটা শরীর, চকচকে পাঞ্জাবি পরা, মুখে সুগন্ধি আতরের গন্ধ। কিন্তু তার চোখে কোনো দুঃখ নেই, আছে শুধু বিরক্তি, অসহিষ্ণুতা। কি হয়েছে? এত রাতে এই হইচই কেন? মহিলা কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আপনার কাছ থেকে কেনা ওষুধ খাওয়ার পর আমার মেয়ের এই অবস্থা। ডাক্তার বলেছেন ওষুধটা নকল। এখন ওকে হাসপাতালে নিতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি দয়া করে। কথা শেষ হওয়ার আগেই করিম সাহেব হাত নেড়ে বললেন, আমি জানি না, আমার দোকান থেকে সব ভালো ওষুধ বিক্রি হয়। তুমি হয়তো ভুল জায়গায় রেখেছ, নয়তো ভুল করে খাইয়েছ। যাও, আমাকে ঝামেলা করো না। কিন্তু স্যার, আমার মেয়ে। আমি বললাম চলে যাও, নইলে পুলিশ ডাকবো। মহিলাটি যেন পাথর হয়ে গেলেন। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইলেন করিম সাহেবের দিকে। তারপর শক্তিহীন পায়ে উঠে দাঁড়ালেন, মেয়েকে কোলে তুলে নিলেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, নীরবে, বিরামহীন। ধীর পায়ে হাঁটতে শুরু করলেন। কয়েক পা যেতেই মেয়েটার দুর্বল হাত কাঁধ থেকে ঝুলে পড়ল, নিষ্প্রাণের মতো। মা থমকে দাঁড়ালেন, হাত দিয়ে মেয়ের নাকে শ্বাস খুঁজলেন। নেই, কিছুই নেই। না, না, না! চিৎকারটা এবার আরো তীব্র, আরো বেদনার্থ। রাতের বুক চিরে ছড়িয়ে গেল চারপাশে। কিন্তু এবার কেউ এলো না। করিম সাহেব ঠান্ডা মাথায় দোকানের দরজা বন্ধ করলেন, ভেতরে ঢুকে গেলেন যেন কিছুই হয়নি। পরের দিন সকালে পুরো শহরে একটাই খবর, রহমান ফার্মাসিউটিক্যালস থেকে কেনা নকল ওষুধে একটি শিশুর মৃত্যু। এটাই ছিল শুরু, আসল ঝড় তখনও বাকি। আব্দুল করিম, এই নামটা শহরে ছিল সম্মানের প্রতীক। মানুষ তাকে করিম ভাই বলে ডাকত শ্রদ্ধায়। তিনি শুধু ওষুধের ব্যবসায়ী নন, সমাজসেবক, দাতা, বিশ্বস্ত ব্যক্তিত্ব। শহরে তার 5টা ফার্মেসি, একটা ছোট ওষুধ কারখানা এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী যোগাযোগ। মসজিদে দান করতেন নিয়মিত, গরিবদের জন্য ত্রাণ বিতরণ করতেন। প্রতিটা অনুষ্ঠানে তার উপস্থিতি আবশ্যিক ছিল। কিন্তু এসব ছিল মুখোশ, নিছক বাইরের চেহারা। আসল আব্দুল করিম ছিলেন নিষ্ঠুর, স্বার্থপর এবং লোভী। প্রতিটা পদক্ষেপ ছিল টাকা কামানোর জন্য, যত অসৎ পথেই হোক না কেন। তার ব্যবসার মূল কৌশল ভয়াবহ কিন্তু সহজ। ভারত এবং চীন থেকে সস্তায় নকল ওষুধ আমদানি করা, সেগুলো বিখ্যাত কোম্পানির লেবেল দিয়ে প্যাকেট করা এবং দ্বিগুণ দামে বিক্রি করা। প্যাকেটগুলো দেখতে হুবহু আসল, কেউ ধরতে পারত না। আর যারা সন্দেহ করত, করিম সাহেবের টাকা এবং ক্ষমতা তাদের মুখ বন্ধ করে দিত। শহরের ছোট সরকারি হাসপাতালের ওষুধ সাপ্লাই চুক্তিও তার হাতে। সেখানেও নকল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করতেন নির্দ্বিধায়। মাঝে মাঝে কেউ অসুস্থ হতো, কেউ মারা যেত, কিন্তু সব চাপা পড়ে যেত দারিদ্র্য আর চিকিৎসার অভাবের নামে। করিম সাহেবের পরিবারও তার অপকর্মের ব্যাপারে জানত। তার স্ত্রী পারভিন বেগম নীরব নারী, স্বামীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতেন না কখনো কখনো। একমাত্র ছেলে তানভীর বিদেশে পড়াশোনা করত, বাবার ব্যবসায় আগ্রহ ছিল না। কিন্তু সে জানত তার বিলাসবহুল জীবনের পেছনে কি লুকিয়ে আছে। সেই মহিলার নাম ছিল সালমা বেগম।
স্বামী মারা গেছেন ৩ বছর আগে, একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে সংগ্রাম করে চলছিলেন। সেলাইয়ের কাজ করে যা আয় হতো তাতে মা মেয়ের জীবন কোনো মতে চলত। নুসরাতই ছিল তার একমাত্র আশা, একমাত্র স্বপ্ন। মেয়েটা স্কুলে ভালো ছাত্রী ছিল, মায়ের কষ্ট বুঝত এবং বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু সেই স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল সেই রাতে। মেয়েকে কবর দেওয়ার পর প্রথম কয়েকদিন সালমা বেগম কথাই বলতে পারেননি। চোখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে জ্বলছিল এক প্রচণ্ড আগুন। তিনি সিদ্ধান্ত নিলেন, যে মানুষটা তার মেয়েকে কেড়ে নিয়েছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। প্রথমে গেলেন থানায়, কিন্তু পুলিশ তাকে গুরুত্বই দিল না। ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা ফর্ম ছুড়ে দিয়ে বললেন, ভরে দিয়ে যান, আমরা দেখব। কিন্তু স্যার, নকল ওষুধে আমার মেয়ে মারা গেছে, এটা তো খুন। দেখেন আপু, এসব ব্যাপারে প্রমাণ লাগে। আপনার কাছে কি প্রমাণ আছে? ওষুধের প্যাকেট আছে, ডাক্তারের রিপোর্ট আছে। এগুলো যথেষ্ট না। আর করিম সাহেব একজন সম্মানিত ব্যবসায়ী। ওনার বিরুদ্ধে অভিযোগ করলে প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না। সালমা বেগম বুঝলেন পুলিশও করিম সাহেবের পকেটে। তারপর গেলেন স্থানীয় সাংবাদিকদের কাছে। একজন তরুণ সাংবাদিক ফারহান তার কথা শুনল এবং সাহায্য করতে চাইল। কিন্তু যখন সে সম্পাদকের কাছে খবরটা নিয়ে গেল, সম্পাদক ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠলেন, করিম সাহেবের বিরুদ্ধে একটা লাইনও ছাপবে না, বুঝলে? কিন্তু স্যার, এটা তো জনস্বার্থের খবর। ওসব আমি জানি না। আমাদের পত্রিকার বিজ্ঞাপনদাতা ওনার কোম্পানি। এই খবর ছাপলে আমরা শেষ। ফারহান হতাশ হয়ে ফিরে এলো, কিন্তু সালমা বেগমকে বলল, আপু, আমি আপনাকে অন্যভাবেই সাহায্য করব। আপনি কি আইনি সাহায্য নিতে চান? কিভাবে? আমার কাছে তো টাকা নেই। আমি একজন আইনজীবীকে চিনি, তরুণ কিন্তু সৎ মানুষ। আমি তার সাথে কথা বলে দেখি। এভাবেই সালমা বেগমের অন্ধকার জীবনে এলো এক নতুন আলো, আইনজীবী শাহরিয়ার হোসেন। শাহরিয়ার হোসেন ৩০ বছরের যুবক, কোর্টে মাত্র ৫ বছর প্র্যাকটিস করছেন। তার বাবা চেয়েছিলেন ছেলে সরকারি চাকরি করুক, কিন্তু শাহরিয়ার স্বপ্ন দেখত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। তার সামনে অনেক প্রলোভনের সুযোগ এসেছিল, বড় বড় মামলা, অসৎ মক্কেলদের লাখ টাকার অফার, কিন্তু সে সেসব প্রত্যাখ্যান করেছিল। ফারহান যখন তাকে সালমা বেগমের কাহিনী বলল, শাহরিয়ার নীরবে শুনল, তারপর বলল, তাকে আমার চেম্বারে নিয়ে এসো। পরের দিন সালমা বেগম শাহরিয়ারের চেম্বারে এলেন। শাহরিয়ার তার চোখে দেখল এক মায়ের অসহায়ত্ব, কিন্তু একই সাথে একটা দৃঢ় সংকল্প। তিনি সব কিছু বললেন, নুসরাতের মৃত্যু, নকল ওষুধ, পুলিশের উদাসীনতা, মিডিয়ার নীরবতা। আপু, আমি আপনাকে সাহায্য করব, তবে এটা সহজ লড়াই হবে না। করিম সাহেব শক্তিশালী, তার টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা লড়ব সত্যের হাতিয়ার দিয়ে। আপনার ফি কত? এই মামলার জন্য কোনো ফি লাগবে না। কিছু লড়াই টাকার জন্য নয়, বিবেকের জন্য। সালমা বেগমের চোখে আবার অশ্রু এলো, তবে এবার আশার অশ্রু। শাহরিয়ার প্রথমে ওষুধের প্যাকেট এবং হাসপাতালের রিপোর্ট সংগ্রহ করলেন। তিনি ঢাকায় একটা সরকারি ল্যাবে পরীক্ষার জন্য পাঠালেন। রিপোর্ট এলো, 2 সপ্তাহ পর ওষুধটা নকল। এতে প্রয়োজনীয় উপাদানের মাত্রা 30% ছিল, বাকিটা ছিল ক্ষতিকর রাসায়নিক। এটাই ছিল প্রথম বড় প্রমাণ। তারপর শাহরিয়ার আরও তদন্ত করলেন। তিনি জানতে পারলেন করিম সাহেবের দোকান থেকে কেনা ওষুধে এর আগেও অনেকে অসুস্থ হয়েছেন, কিন্তু কেউ অভিযোগ করার সাহস পায়নি। শাহরিয়ার সেই সব ভুক্তভোগীদের খুঁজে বের করলেন এবং তাদের সাক্ষ্য সংগ্রহ করলেন। কিন্তু এই তদন্তের খবর পৌঁছে গেল করিম সাহেবের কানে এবং তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন। একদিন রাতে শাহরিয়ার তার চেম্বার থেকে বের হচ্ছিলেন। হঠাৎ 3 জন লোক তাকে ঘিরে ধরল। একজন গলাচাপা গলায় বলল, করিম সাহেবের বিরুদ্ধে মামলা থেকে সরে আসেন, নইলে খারাপ হবে। আমি আইনজীবী, আইনের পথে থেকে কাজ করছি। যদি করিম সাহেব নির্দোষ হন, আদালত তাকে খালাস দেবে। আপনাকে সতর্ক করা হলো। লোকগুলো চলে গেল। পরের দিন শাহরিয়ারের চেম্বারে আগুন দেওয়ার চেষ্টা হলো।
সৌভাগ্যক্রমে পাশের দোকানদার দেখে ফেলে আগুন নিভিয়ে দিল। শাহরিয়ার বুঝল করিম সাহেব যে কোনো উপায়ে তাকে থামাতে চাইছেন, কিন্তু শাহরিয়ার দমলেন না। তিনি আদালতে মামলা দায়ের করলেন। অভিযোগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করলেন, আব্দুল করিম নকল ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছেন এবং নুসরাতের মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। মামলা শুরু হলো। প্রথম শুনানিতে করিম সাহেবের আইনজীবী দল এলো 3 জন সিনিয়র আইনজীবী, যাদের প্রত্যেকের ফি ছিল লাখ টাকা। তারা যুক্তি দিল, ব্যারিস্টার কামাল, মাননীয় আদালত, আমাদের মক্কেল একজন সম্মানিত ব্যবসায়ী। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের মক্কেলের সুনাম নষ্ট করার চেষ্টা। বিপক্ষের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। শাহরিয়ার দাঁড়িয়ে শান্তভাবে বললেন, মাননীয় আদালত, আমার কাছে সরকারি ল্যাবের রিপোর্ট আছে যা প্রমাণ করে ওষুধটা নকল। আমার কাছে ডাক্তারের সার্টিফিকেট আছে যা প্রমাণ করে সেই ওষুধের কারণে শিশুটির মৃত্যু হয়েছে, এবং আমার কাছে আরও ভুক্তভোগীদের সাক্ষ্য আছে। বিচারক প্রমাণগুলো দেখলেন এবং বললেন, মামলা চলবে। পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। করিম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রথমবারের মতো তিনি বুঝলেন এই লড়াই সহজ হবে না। করিম সাহেব ফিরে গিয়ে তার উকিলদের বললেন, যেভাবেই হোক এই মামলা থেকে আমাকে বের করে আনতে হবে। আমরা চেষ্টা করছি, তবে ওই শাহরিয়ার খুব চালাক, ওর প্রমাণগুলো শক্তিশালী। তাহলে প্রমাণ নষ্ট করো, সাক্ষীদের কিনে নাও বা ভয় দেখাও, কিছু একটা করো। পরের কয়েক সপ্তাহে একের পর এক ঘটনা ঘটল। যে ডাক্তার নুসরাতের মৃত্যু সার্টিফিকেট দিয়েছিলেন তাকে হুমকি দেওয়া হলো। তিনি আদালতে এসে তার আগের বক্তব্য পাল্টে বললেন, আমি ভুল করেছিলাম, মৃত্যু ওষুধের কারণে নয়, অন্য কারণে হয়েছিল। শাহরিয়ার হতবাক হলেন। তিনি বুঝলেন এটা চাপের ফল। তিনি ডাক্তারের সাথে একান্তে কথা বললেন। ডাক্তার কাঁদতে কাঁদতে বললেন, আমাকে মাফ করবেন, তারা বলেছে আমার চাকরি যাবে, পরিবারকে ক্ষতি করবে। আপনি যদি সত্য না বলেন আরও কত মানুষ মারা যাবে? ডাক্তার নীরব রইলেন। তারপর শাহরিয়ারের কাছে খবর এলো ল্যাব রিপোর্টের ফাইলটা উধাও হয়ে গেছে। কেউ ল্যাবে ঢুকে রিপোর্টের কপি এবং নমুনা চুরি করেছে। শাহরিয়ার বুঝলেন করিম সাহেব প্রতিটা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি ল্যাবের কাছে গিয়ে জানতে পারলেন মূল রিপোর্ট ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত আছে। শাহরিয়ার সেটা উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখলেন। তারপর তিনি সাক্ষীদের আবার সাহস দিলেন। তিনি তাদের বললেন, আপনারা যদি সত্য না বলেন তাহলে এই অপরাধী আরও শত শত মানুষকে মেরে ফেলবে। আপনাদের বিবেক কি বলে? ধীরে ধীরে কয়েকজন সাক্ষী সাহস পেল। তারা রাজি হল আদালতে সত্য বলতে। মামলার চূড়ান্ত শুনানির দিন এলো। আদালত কক্ষ পূর্ণ মানুষে ভরে গেছে। সাংবাদিক, সাধারণ মানুষ, এমনকি কিছু সামাজিক সংগঠন সবাই এসেছে দেখতে এই মামলার কি পরিণতি হয়। করিম সাহেব এলেন দামি স্যুট পরে, আত্মবিশ্বাসী চেহারা নিয়ে। তার পাশে 3 জন দামি উকিল, হাতে মোটা ফাইলের বোঝা। অন্যদিকে শাহরিয়ার একা, হাতে একটা পুরনো ব্যাগ এবং কিছু কাগজপত্র, কিন্তু তার চোখে ছিল অদম্য সংকল্প। সালমা বেগম বসে আছেন দর্শক সারিতে, চোখে উদ্বেগ আর আশার মিশ্রণ। তার পাশে বসে আছে ফারহান, যে এই পুরো লড়াইয়ে সাথে ছিল। বিচারক আসলেন, বিচারপতি জহিরুল ইসলাম, ষাটোর্ধ্ব এক অভিজ্ঞ বিচারক, যার সততার জন্য সুনাম আছে। তিনি আসন গ্রহণ করলেন এবং হাতুড়ি পিটিয়ে বললেন, শুনানি শুরু হলো। বিবাদী পক্ষ তাদের চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করুন। করিম সাহেবের প্রধান উকিল ব্যারিস্টার কামাল দাঁড়িয়ে বলা শুরু করলেন। তার গলার স্বর ছিল আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক। মাননীয় আদালত, আমার মক্কেল আব্দুল করিম একজন সম্মানিত ব্যবসায়ী, যিনি বিগত 30 বছর ধরে এই শহরের মানুষকে সেবা দিয়ে আসছেন। তিনি দাতব্য কাজে লাখ টাকা দান করেছেন, গরিবদের সাহায্য করেছেন, সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আর আজ তাকে একটি ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এখানে দাঁড় করানো হয়েছে। তিনি থামলেন, তারপর চশমা খুলে মুছতে মুছতে বললেন,
হ্যাঁ, একটি শিশুর মৃত্যু হয়েছে। এটা দুঃখজনক, কিন্তু মৃত্যু মানেই কি অপরাধ? শিশুটির হয়তো আগে থেকেই কোনো রোগ ছিল, হয়তো মা সঠিক সেবা দিতে পারেননি, হয়তো ওষুধ ভুল করে খাইয়েছেন। আমরা জানি না, কিন্তু আমার মক্কেলকে দোষী করা অন্যায়। শাহরিয়ার শান্তভাবে বসে শুনছিলেন, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ব্যারিস্টার কামাল আবার শুরু করলেন। বাদীপক্ষ দাবি করছে আমার মক্কেল নকল ওষুধ বিক্রি করেন, কিন্তু প্রমাণ কোথায়? একটা ল্যাব রিপোর্ট যেটার সত্যতাই সন্দেহজনক, একজন ডাক্তার যে তার নিজের বক্তব্য পাল্টে ফেলেছে, কয়েকজন তথাকথিত সাক্ষী যারা হয়তো টাকার লোভে মিথ্যা বলছে। এটা কি বিচার, নাকি আমার মক্কেলকে ফাঁসানোর ষড়যন্ত্র? তার গলার স্বর ক্রমশ উঁচু হচ্ছিল। মাননীয় আদালত, আমি বিনীতভাবে নিবেদন করছি, এই অভিযোগ খারিজ করে আমার মক্কেলকে মুক্তি দিন। একজন নিরপরাধ মানুষকে কলঙ্কিত করা হচ্ছে। তিনি বসলেন। করিম সাহেব সন্তুষ্ট হাসি দিলেন। এবার বিচারক শাহরিয়ারের দিকে তাকিয়ে বললেন, বাদীপক্ষ, আপনার বক্তব্য? শাহরিয়ার ধীরে উঠে দাঁড়ালেন। তিনি কোনো তাড়াহুড়ো করলেন না। নীরবতা কয়েক সেকেন্ড স্থায়ী হল। পুরো আদালত তার দিকে তাকিয়ে আছে। তারপর তিনি কথা বলা শুরু করলেন। তার গলা নরম কিন্তু দৃঢ়। মাননীয় আদালত, আমার সম্মানিত বিপক্ষ বলেছেন এটা ষড়যন্ত্র, কিন্তু আসল ষড়যন্ত্র কি? একজন মা কি তার একমাত্র সন্তানকে হারিয়ে ষড়যন্ত্রের জন্য এভাবে লড়াই করেন? না, তিনি লড়াই করেন ন্যায় বিচারের জন্য। শাহরিয়ার থামলেন, তারপর সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন, এই মা আজ এখানে দাঁড়িয়ে নেই, কিন্তু তার মেয়ে নুসরাত যে ৮ বছরে পৃথিবী ছেড়ে চলে গেছে, সে আজ এই আদালতে আছে। তার নীরব চিৎকার আজ শোনা হোক। তিনি এক পা এগিয়ে এলেন। বিবাদী পক্ষ বলেছেন প্রমাণ নেই, তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি। এই হচ্ছে সরকারি ল্যাবের ডিজিটাল রিপোর্ট। এতে স্পষ্ট লেখা, ওষুধটিতে প্রয়োজনীয় উপাদান মাত্র ৩০%, বাকি ৭০% ক্ষতিকর রাসায়নিক। এই রিপোর্ট সরকারের ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত। এটা মুছে ফেলা বা বদলানো সম্ভব নয়। তিনি রিপোর্টটা বিচারকের কাছে জমা দিলেন। দ্বিতীয়ত, আমার কাছে আরও ৫ জন ভুক্তভোগীর সাক্ষ্য আছে, যারা করিম সাহেবের দোকান থেকে ওষুধ কিনে অসুস্থ হয়েছেন। তারা আজ এখানে উপস্থিত। ৫ জন মানুষ দাঁড়ালো, একজন বৃদ্ধ, ২ জন মধ্যবয়সী নারী, একজন যুবক এবং একজন কিশোরের বাবা। এদের প্রত্যেকের কাছে ডাক্তারের প্রেসক্রিপশন আছে, ওষুধের প্যাকেট আছে এবং চিকিৎসার কাগজপত্র আছে। সবাই একই দোকান থেকে ওষুধ কিনেছেন, সবাই অসুস্থ হয়েছেন। আদালতে গুঞ্জন শুরু হলো। করিম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাহরিয়ার থামলেন না। তৃতীয়ত, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি করিম সাহেব গত ৫ বছরে চীন এবং ভারত থেকে লাখ টাকার ওষুধ আমদানি করেছেন, কিন্তু তার কোনো সঠিক হিসাব নেই। তিনি কাস্টমসে ভুয়া কাগজপত্র দিয়ে এই ওষুধ আনছেন। এই হচ্ছে তার আমদানির রেকর্ড, যা আমি কাস্টমস অফিস থেকে সংগ্রহ করেছি। এখানে দেখবেন তিনি যেসব কোম্পানির নাম দিয়েছেন সেগুলোর অর্ধেকই জাল। বিচারক ফাইলগুলো দেখছিলেন। তার মুখ গম্ভীর হয়ে উঠল। শাহরিয়ার শেষ ঘা দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মাননীয় আদালত, করিম সাহেব শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন খুনি। কারণ তিনি জেনে শুনে নকল ওষুধ বিক্রি করেছেন, যার ফলে মানুষ মারা গেছে। নুসরাত প্রথম নয়, এবং যদি তার শাস্তি না হয় সে শেষও হবে না। একটা ৮ বছরের মেয়ে স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সে মায়ের কষ্ট বুঝত, স্কুলে ভালো ছাত্রী ছিল, সবাইকে ভালোবাসত, কিন্তু একজন মানুষের লোভ তার জীবন কেড়ে নিল। এটা কি ষড়যন্ত্র নাকি ন্যায় বিচারের দাবি? শাহরিয়ার থামলেন। পুরো আদালতে পিন পতন নীরবতা। বিচারক বললেন, বিবাদী পক্ষ, আপনার কিছু বলার আছে? করিম সাহেব উঠে দাঁড়ালেন। এবার তার চেহারা আর আত্মবিশ্বাসী নয়, বরং অস্থির। তিনি বলতে শুরু করলেন, মাননীয় আদালত, আমি এসব অভিযোগ মিথ্যা। আমি সৎভাবে ব্যবসা করি। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমার কর্মচারীদের। বিচারক হাতুড়ি তিটিয়ে কঠিন স্বরে বলল, যথেষ্ট। আপনি কি বলতে চাইছেন আপনি নিজের ব্যবসার কিছুই জানেন না?
আপনার দোকানে কি ওষুধ বিক্রি হয়, আপনি কোথা থেকে আমদানি করেন, সেসব আপনি জানেন না? করিম সাহেব নীরব হয়ে গেলেন। বিচারক বললেন, আমি সাক্ষীদের জবানবন্দি শুনতে চাই। প্রথমে নুসরাতের মা সালমা বেগম। সালমা বেগম উঠে দাঁড়ালেন। তার পা কাঁপছে, কিন্তু তিনি সাক্ষী বক্সে গিয়ে দাঁড়ালেন। তার চোখে অশ্রু, কিন্তু গলায় দৃঢ়তা। আপু, আপনি কি আদালতকে বলবেন সেদিন কি হয়েছিল? আমার মেয়ে নুসরাতের জ্বর হয়েছিল। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ওষুধ লিখে দিল। আমি করিম সাহেবের দোকান থেকে ওষুধ কিনলাম, কারণ সবাই বলে ওখান থেকে ভালো ওষুধ পাওয়া যায়। তিনি থামলেন, অশ্রু মুছলেন। প্রথম দিন ওষুধ খাওয়ার পর নুসরাতের অবস্থা আরও খারাপ হলো। দ্বিতীয় দিন সে বমি করতে শুরু করল। তৃতীয় দিন তিনি আর কথা বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। বিচারক নরম গলায় বললেন, আপনি বসুন, পরের সাক্ষী। পরবর্তী সাক্ষী ছিলেন একজন বৃদ্ধ, হাসান আলী। আমার বয়স ৭০, আমার ডায়াবেটিস আছে। করিম সাহেবের দোকান থেকে ডায়াবেটিসের ওষুধ কিনতাম, কিন্তু কয়েক মাস আগে হঠাৎ আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। হাসপাতালে গেলাম, ডাক্তার বললেন ওষুধটা নকল। আমি মরতে মরতে বেঁচে গেছি। তৃতীয় সাক্ষী একজন মা তার ৫ বছরের ছেলের কথা বললেন। আমার ছেলের নিউমোনিয়া হয়েছিল। করিম সাহেবের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনলাম, কিন্তু ওষুধ কাজ করল না। আমার ছেলে প্রায় মারাই যাচ্ছিল। পরে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে বুঝলাম ওষুধটা নকল ছিল। এভাবে একের পর এক সাক্ষী তাদের ভয়াবহ অভিজ্ঞতা বলল। প্রতিটা গল্প শুনে আদালতের মানুষজন স্তব্ধ হয়ে গেল। করিম সাহেবের উকিল চেষ্টা করল সাক্ষীদের কথা খণ্ডন করতে, কিন্তু সত্যের সামনে মিথ্যার কোনো জায়গা ছিল না। শেষে বিচারক বললেন, আমি একটা বিশেষজ্ঞের মতামত চাই। সরকারি ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞকে ডাকা হোক। একজন বিশেষজ্ঞ এলেন। তিনি ল্যাব রিপোর্ট এবং ওষুধের নমুনা পরীক্ষা করে বললেন, মাননীয় আদালত, এই ওষুধগুলো সম্পূর্ণ নকল। এতে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান নেই, বরং ক্ষতিকর পদার্থ মিশ্রিত আছে। এগুলো মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিচারক করিম সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনার শেষ কিছু বলার আছে? করিম সাহেব কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে উঠে দাঁড়ালেন। তার চেহারা ভেঙে পড়েছে, হাত কাঁপছে। আমি দোষী। আদালতে হইচই পড়ে গেল। সাংবাদিকরা লিখতে শুরু করল। মানুষজন একে অপরের দিকে তাকাল। করিম সাহেব বলতে শুরু করলেন, আমি জানতাম আমি কি করছি। শুরুতে আমি সৎভাবে ব্যবসা করতাম, কিন্তু প্রতিযোগিতায় টিকতে গিয়ে বেশি লাভের লোভে আমি অসৎ পথ বেছে নিলাম। প্রথমে মনে হলো এটা ছোট ব্যাপার, কেউ তো জানবে না, কিন্তু ধীরে ধীরে এটা আমার অভ্যাসে পরিণত হলো। আমি ভুলে গেলাম যে আমি ওষুধ বিক্রি করছি, খেলনা নয়। মানুষের জীবন আমার হাতে। তিনি থামলেন, তারপর সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন, আমি জানি আমার ক্ষমা নেই। আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না। আমি শুধু বলতে পারি আমি দুঃখিত। আপনার দুঃখ আমার মেয়েকে ফিরিয়ে আনবে না। আপনার সম্পদ, আপনার ক্ষমতা কিছুই কাজে আসেনি। শেষ পর্যন্ত সত্য জিতেছে। বিচারক হাতুড়ি পিটিয়ে বললেন, আব্দুল করিম, আপনি গুরুতর অপরাধ করেছেন। আপনি মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার লোভ অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। এই আদালত আপনাকে দোষী সাব্যস্ত করছে। পরের সপ্তাহে রায় ঘোষণা হল। পুরো শহরের মানুষ অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। বিচারক জহিরুল ইসলাম আসন গ্রহণ করে রায় পড়তে শুরু করলেন। আব্দুল করিম, এই আদালত আপনাকে দোষী সাব্যস্ত করছে নিম্নলিখিত অভিযোগে: ১. নকল ওষুধ বিক্রি। ২. জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি। ৩. প্রতারণা এবং মিথ্যা তথ্য প্রদান। ৪. মানবিক অবহেলার কারণে মৃত্যু ঘটানো। আপনার শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা। আপনার সমস্ত ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হলো।
আপনার সম্পত্তি থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে ভুক্তভোগীদের। এছাড়াও সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে সারা দেশে ওষুধ ব্যবসার ওপর কড়া নজরদারি বাড়াতে, যাতে এমন অপরাধ আর না ঘটে। বিচারক হাতুড়ি পিটিয়ে পড়লেন, রায় ঘোষণা করা হলো। আদালতে তালি পড়ল, সালমা বেগম বসে কাঁদতে শুরু করলেন। এবার আনন্দের অশ্রু, ন্যায় বিচার হয়েছে। পুলিশ করিম সাহেবকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। এক সময়ের শক্তিশালী ব্যবসায়ী এখন একজন অপরাধী। শাহরিয়ার সালমা বেগমের কাছে এসে বললেন, আপু, আপনি জিতেছেন। নুসরাতের আত্মা শান্তি পেয়েছে। না, আমরা জিতেছি। আপনি না থাকলে আমি একা কিছু করতে পারতাম না। আপনি আমাকে শেখালেন সত্যের লড়াইয়ে কখনো হার মানতে নেই। নুসরাতের মৃত্যু আমাদের শেখায় লোভ একজন মানুষকে কতটা পতনের দিকে নিয়ে যেতে পারে। করিম সাহেব একসময় হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু টাকার নেশা তাকে খুনিতে পরিণত করল। তিনি ভুলে গেলেন সম্পদের চেয়ে বড় হল মানবতা, ক্ষমতার চেয়ে বড় হল বিবেক। সালমা বেগমের লড়াই আমাদের শেখায় একজন অসহায় মানুষও যদি সত্যের পক্ষে দাঁড়ায়, তাহলে সে পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। সালমা বেগমের কাছে টাকা ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু ছিল সত্যের শক্তি এবং ন্যায় বিচারের অদম্য আকাঙ্ক্ষা। শাহরিয়ারের সততা আমাদের শেখায় পেশাগত দায়িত্ব শুধু টাকা কামানো নয়, সমাজের সেবা করা। একজন আইনজীবী, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, প্রত্যেকের দায়িত্ব হল মানুষের কল্যাণে কাজ করা, নিজের লোভ চরিতার্থ করা নয়। ফারহানের সাহস আমাদের শেখায় সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, সত্য উদ্ঘাটন করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যখন সবাই নীরব থাকে, তখন কলম হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর সবচেয়ে বড় শিক্ষা হল, অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য একদিন না একদিন জয়ী হয়। হয়তো সময় লাগে, হয়তো লড়াই করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আজ যখন আপনি কোনো দোকান থেকে ওষুধ কিনবেন, একবার ভাবুন, এই ওষুধ কি আসল? যখন আপনি ব্যবসা করবেন, ভাবুন, আমি কি সৎভাবে কাজ করছি? যখন আপনি অন্যায় দেখবেন, ভাবুন, আমি কি নীরব থাকব নাকি প্রতিবাদ করব? নুসরাতের মতো আরও হাজারো শিশু প্রতিদিন বিভিন্ন অন্যায়ের শিকার হচ্ছে। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। একজন সালমা বেগম, একজন শাহরিয়ার, একজন ফারহান হয়তো একা পারে না, কিন্তু যদি আমরা সবাই একসাথে দাঁড়াই, তাহলে কোনো অন্যায় টিকতে পারে না। মনে রাখবেন, সততাই শ্রেষ্ঠ সম্পদ। টাকা, ক্ষমতা সব চলে যায়, কিন্তু সততার মর্যাদা থেকে যায়। লোভ ধ্বংসের পথ। যা ন্যায়সঙ্গতভাবে পাওয়া যায় না, তা অবৈধভাবে অর্জন করা আত্মঘাতী। বিবেকের কাছে জবাবদিহি করুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ঠিক করেছি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। নীরবতা মানে অন্যায়কে সমর্থন করা। সত্যের পথে লড়াই করুন। হয়তো কঠিন, হয়তো সময় সাপেক্ষ, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই। এই গল্পটি শুধু নুসরাতের নয়, প্রতিটি সেই শিশুর যারা অসাধু মানুষের লোভের শিকার হয়েছে। এই গল্পটি সালমা বেগমের নয়, প্রতিটি সেই মায়ের যারা সন্তান হারিয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করছেন। এই গল্পটি শাহরিয়ারের নয়, প্রতিটি সেই মানুষের যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসুন আমরা সবাই মিলে একটি সৎ, ন্যায়পরায়ণ এবং মানবিক সমাজ গড়ি, যেখানে নুসরাতের মতো কোনো শিশুকে আর মরতে হবে না, যেখানে করিম সাহেবের মতো অসৎ ব্যবসায়ীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না, যেখানে সত্য, ন্যায় এবং মানবতা বিজয়ী হবে।